ভিডিও কল থেকে সবাই একসাথে মাথা নাড়ালো। তারা কেউ জানে না কি হয়েছে। সৌরভ এবার বলতে শুরু করলো। শুনুন, স্যারের গাড়িটা তো পুড়ে গিয়েছে, মানে পুড়ে দেওয়া হয়েছে। তো স্যারের নতুন গাড়ি কেনার কথা ছিল। ম্যামের কথা অনুযায়ী ডার্ক ব্লু কালারের গাড়ি পছন্দ করেছিল। এমনকি গাড়িটা গতকাল কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই আমাদের সুযোগ্য রোজা ম্যামকে স্যার কল করে হুমকি দিল যাতে স্যার কোনোভাবেই আগামী 1 সপ্তাহের মধ্যে গাড়ি না কিনে। আর যদি ভুল করেও স্যার গাড়িটা কিনে ফেলে তাহলে ম্যাম এবার পাকিস্তানে না গিয়ে মঙ্গল গ্রহে চলে যাবে। বলো দেখি, কি এক ঝামেলা। ভিডিও কলে থেকে সবাই এবার একসাথে চমকে বলে উঠল। সৌরভ মাথা নাড়িয়ে বলল। আরে হ্যাঁ, আর এই কারণেই স্যারকে বাধ্য হয়ে পুরানো গাড়িটা ব্যবহার করতে হচ্ছে। আজকে স্টুডিওতে একটা বাধ্যতামূলক রেকর্ডিং ছিল, এই কারণে কোনো মতেই শুধু রেকর্ডিংটা করেই স্যার বাড়ি চলে এসেছে, কনসার্টে আর যায়নি। আগামী সপ্তাহে কনসার্টটা হবে মেবি, আগে স্যার গাড়ি কিনুক। সবাই ঠোঁট গোল করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রোজা যে কখন কি করে, কখন তার মন পরিবর্তন হয়ে যায় সেটা কেউ জানে না। সৌরভ এবার আরেকটু উৎকণ্ঠা নিয়ে বলল। ও আরেকটা কথা, আজ আরেকটা অদ্ভুত ঘটনা ঘটেছে। অহনা বলল। কি হয়েছে সৌরভ ভাই? সৌরভ একবার আশেপাশে তাকিয়ে সচেতন হয়ে ফিসফিস করে বলে উঠল। একটু আগেই রোজা ম্যাম আমাকে কল করেছিলেন, আমার সাথে দেখা করতে চেয়েছেন। কি যেন গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে নাকি। আহমেদ স্যারকেও কথাটা বলতে বারণ করেছেন। ভুলক্রমেও যদি বলে ফেলি তাহলে নাকি গুলি করে আমার মাথার খুলি উড়িয়ে দেবে। এতক্ষণ ধরে চুপচাপ থাকলেও নাহিদ এবার মুখ খুলল। ম্যাম কেন তোকে ডাকতে যাবে? আজব। কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে তো ম্যাম সবার আগে আমাকে বলার কথা। সবাই বিরক্তিতে মুখ কুঁচকালো। এই ছেলেটা নিজেকে কি মনে করে? অহনা এবার সিরিয়াস ভঙ্গিতে বলল। কেন সৌরভ ভাই, কিছু হয়েছে নাকি? আপনি কি আবার কিছু উল্টোপাল্টা কাম করছেন? ম্যাম তো বিনা কারণে আপনাকে এভাবে একা দেখা করতে বলার কথা না। সৌরভ একটা শুকনো ঢোক গিলে বলল। আরে আমিও তো জানি, কিন্তু আমার জানা মতে আমি তো কিছুই করিনি। জানো, বুকটা খুব ধরফর ধরফর করছে, না জানি কি হবে। অজান্তেই কোনো ভুল করে বসলাম কি না কে জানে। ম্যাম কি আমাকে আস্ত রাখবে? একটু থেমে সৌরভ অসহায় কণ্ঠে আবারও বলে উঠল। শোনো, আমি তোমাদের আগেই বলে রাখি, ম্যামের সাথে দেখা করার আগে আমি গ্রুপে তোমাদেরকে মেসেজ দিয়ে রাখবো। ঠিক 2 ঘন্টা পর যদি আমার কোনো কল বা মেসেজ না পাও তাহলে দয়া করে আমার লাশটা খুঁজতে শুরু করে দিও। কাল অনেক রাত ধরেই আকরাম চৌধুরী নিজের মেয়ের সাথে বেশ আলোচনা করেছেন। সকাল সকাল আবারও কফির কাপ নিয়ে হাজির হয়েছে তিশা। অফিসিয়াল আলাপ আলোচনার মাঝে হঠাৎ করে আকরাম চৌধুরী ফিক করে হেসে দিলেন। নিজের বাবার এরকম অদ্ভুত পরিবর্তন দেখে তিশা নড়ে চড়ে উঠল। কি হলো বাবা, হঠাৎ হাসলে যে? আকরাম চৌধুরী নিজেকে সামলে বললেন। একটা মজার কথা মনে পড়লো, শুনবি? তিশা আগ্রহ ভরা চোখে তাকালো। আকরাম চৌধুরী এবার অন্যরকম কণ্ঠে বলে উঠলেন। রোজা ম্যামকে আমি মাঝে মাঝে দেখে অবাক হয়ে যাই। উনি বাইরে থেকে যতটা কঠোরতায় দেখায়, ভিতর থেকে কিন্তু ততটা কঠোর না উনি। জানিস, উনি খুব সহজে কাউকে বিশ্বাস করেন না। এমনকি সিআইডির অন্যান্য অফিসারদের সাথে তেমন কথাবার্তাও হয় না। তবে আমার সাথে হয়। যেসব কথাবার্তা উনি কাউকে বলেননি সেসব কথাবার্তা আমাকে বলেছেন। তার মানে কতটা বিশ্বাস করেন, কতটা ভরসা করেন। তিশা এবার ভ্রু কুঁচকে বলল। তো এতে হাসার কি হলো বাবা? আকরাম চৌধুরী একবার অন্য রকম গলায় বললেন। হলো হলো জানিস, প্রথমে মনে করেছিলাম এত কম বয়সী মেয়ে এত উচ্চ পদে গিয়েছে, নিশ্চয় আমাদের সাথে খারাপ ব্যবহার করবে, নিশ্চয় আমাদের মতো সিআইডি অফিসারদের পাত্তা দিবে না। কিন্তু রোজা ম্যাম আমাদেরকে ভুল প্রমাণিত করলো। আমি তো ম্যামের বাবার বয়সী, উনি কখনোই আমার সাথে অসম্মানজনক আচরণ করেননি, কখনোই বাজে ব্যবহার করেননি। মাঝে মাঝে একটু কঠোর হয়ে কথা বলেছেন, তাও সেটা আমার নিজের কাজের গাফিলতির জন্য।
উনি কাজে ফাঁকি দেওয়া একদম সহ্য করতে পারেন না। একটু থেমে তিনি আবারও বললেন, তো কয়েক মাস আগে একদিন উনি হঠাৎ কোনো রকম নোটিশ ছাড়াই সিআইডি ব্যুরোতে আসেন। ওনাকে প্রথম থেকে কঠোর দেখেছিলাম আমি, তাই হঠাৎ করে অসময়ে না জানিয়ে ব্যুরোতে আসা নিয়ে একটু ভয় পেয়েছিলাম। তিনি ওই দিন এসে একদম আমার সামনে বসলেন। জানিস, সেদিন ওনার চোখে আমি কঠোরতা দেখেছি, কেমন যেন একটা অসহায় ভাব দেখেছি। এই প্রথমবার আমি ম্যামকে এতটা অসহায় চোখ নিয়ে বসে থাকতে দেখেছিলাম আমার সামনে। তখন ওনাকে দেখে আমার তোর কথা মনে পড়েছিল, ওনাকে আমার মেয়ে মনে হচ্ছিল। হঠাৎ করে রোজা ম্যাম তার হাতে থাকা ব্যাগটা থেকে একটি বাক্স বের করে আমার হাতে ধরিয়ে দিলেন। এটা কি ম্যাম? আমি ভেবেছিলাম সেদিনও হয়তোবা প্রতিবারের মতো পাল্টা প্রশ্ন করার জন্য ম্যাম আমাকে কঠোর কিছু একটা বলবে, কিন্তু সেদিন তিনি কঠোরতার সমস্ত বাঁধ ভেঙে যাওয়া কণ্ঠে বলেছিলেন, জানেন তো, আমার বাবা মারা গিয়েছে অনেক দিন হলো। সেদিন থেকে আমার বাবা যেদিন থেকে আমার বাবা মারা গিয়েছে, সেদিন থেকে আমার বাবার বয়সী কাউকে দেখলেই মনে হয় যেন ইনি আমার বাবা। আমি অবাক হয়ে গিয়েছিলাম সেদিন। ম্যামের এরকম কণ্ঠস্বর কখনো শুনিনি আমি। হঠাৎ করে মনে হলো ম্যামের চোখগুলো ঝাপসা মনে হচ্ছে। একটু ভেবে বুঝলাম যে ম্যাম হয়তো বা চোখের পানি আটকাতে চাচ্ছেন, কিন্তু এটাও আমার কাছে অসম্ভব ঠিক ছিল। ম্যাম এবার তার চোখের কোণায় আশা অস্ত্রটা চোখের কঠোর থেকে বের হওয়ার আগে আঙ্গুল দিয়ে ছিটকে ফেলে দিল। এরপরে মলিন কণ্ঠে বলল, এটাতে হালুয়া রয়েছে, গাজরের হালুয়া। আমার বাবার খুব পছন্দের খাবার ছিল। আমার হাতের রান্না খুব একটা ভালো না, তাও আমার বাবা আমার হাতের রান্না খেতে খুব পছন্দ করতেন। মা ছিল না তো, কষ্ট করে আমার কাঁচা হাতের রান্না করা খাবারগুলোই খেতেন। আমি সেদিন শুধুমাত্র অবাক হয়ে তাকিয়ে শুনছিলাম ম্যামের কথাগুলো। কেন যেন সেদিন ম্যামকে আমার নিজের মেয়ে বলে মনে হচ্ছিল। ওনার মধ্যে এক নতুন সত্তা আবিষ্কার করলাম আমি। উনি আবারও বললেন, আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী। আপনাকে দেখলেই আমার বাবার কথা মনে পড়ে। আমি আগেই বলে দিচ্ছি, আমার রান্না ভালো না, কিন্তু এভাবেই কষ্ট করে যদি একটু এটা খেতেন তাহলে আমি খুব খুশি হতাম। কথাগুলো বলেই তিনি একটা মলিন হাসি দিয়েছিলেন। সেদিন আমি ওনার ঠোঁটে প্রথম হাসি দেখেছিলাম। এতক্ষণ ধরে কথাগুলো শুনে আমার চোখ থেকে পানি বেরোতে গিয়েও বেরোয়নি। আমি হাসি মুখে তার বাড়িয়ে দেওয়া বক্সটার দিকে একবার তাকিয়ে বক্সটার সাথে সাথে খুলে ফেললাম। ম্যাম আমার দিকে খুব উৎফুল্লিত চোখে তাকিয়েছিলেন। এরপর বললেন, আমার সামনেই একটু খেয়ে নিন, আমি একটু মন ভরে দেখি। আমি খুশি মনে হালুয়াটা সেদিন ম্যামের সামনে খেয়েছিলাম, কিন্তু ম্যামের কথা অনুযায়ী শুধু একটুই খাইনি, পুরো হালুয়াটাই শেষ করে দিয়েছিলাম। কিন্তু মজার ব্যাপার কি জানিস তিশা, ওটা একদমই খারাপ হয়নি। ম্যাম যেভাবে বলেছিলেন মনে হচ্ছিল যে পৃথিবীর জঘন্য রান্নাটা করে নিয়ে এসেছিলেন উনি। কিন্তু বিশ্বাস কর মা, হালুয়াটা অনেক সুস্বাদু ছিল। এখনও সেই স্বাদ আমার জিভে লেগে আছে। হয়তোবা মেয়ের হাতে রান্না খেয়েছি দেখে ম্যামের বাবার মতো আমারও ম্যামের খারাপ রান্নাটা ঠোঁটে লাগেনি। তিশা ছলো ছলো চোখে তাকিয়ে রইল তার বাবার দিকে। একটা মানুষ কতটা অমায়িক হলে এমন আচরণ করে। আকরাম চৌধুরী আবারও বললেন, সেদিন থেকে আমি ম্যামের ওপর একটা কথাও বলিনি। ওই মুহূর্তটুকু, শুধুমাত্র ওই মুহূর্তটুকু আমি ম্যামকে আলাদা এক রূপে দেখেছিলাম। এর পরের দিন থেকে আবারও আগের ফর্মে ফিরে যান তিনি। আবার আগের মতো কথা বলতেন, আমাকে কাজ দিতেন, অমুক তমুক বলে সবসময় কাজের জন্য তাড়া দিতেন। কাজে একটু ভুল হলে রাগারাগি করতেন। কিন্তু বিশ্বাস কর মা, ওই দিন থেকে আমার একটুও খারাপ লাগেনি। বরং যখন ম্যাম আমাকে কাজের জন্য তাড়া দিতেন তখন আমি আরও আন্তরিকতার সাথে সব কাজ করে দিতাম। আবার ম্যাম যখন আমার কাজের গাফলতির জন্য রাগারাগি করতেন তখন আমার খুব হাসি পেত। মনে হতো ম্যাম যেন অভিনয় করছে, কারণ তার আসল রূপ তো ধরে ফেলেছি আমি। আকরাম চৌধুরী অবশেষে থামলেন। চোখের চশমাটা খুলে সাইডে রেখে অবাক হয়ে থাকা নিজের মেয়ের দিকে তাকালেন। তিশা তখনও আগ্রহ ভরা চোখ নিয়ে তাকিয়ে রয়েছে তার বাবার দিকে, যেন আরো শুনতে চাইছে, আরো জানতে চাইছে সেই ব্যক্তির ব্যাপারে। আকরাম চৌধুরী এবার দৃঢ়তার কণ্ঠে বললেন, এমন একজন মানুষের সাথে তুই কাজ কর, এটা আমার স্বপ্ন। তুই নিজেকে প্রস্তুত কর মা, পরিশ্রম কর, অক্লান্ত পরিশ্রম করে হলেও নিজেকে যোগ্য করে তোল। আমি তোকে একটু থামাবো না। তুই নিজেকে তৈরি কর রোজা ম্যামের সাথে কাজ করার জন্য। তুই বিশ্বাস কর মা, তুই যদি তোর
পরিশ্রম দিয়ে কাজ করিস, ম্যাম কখনো তোকে ফিরিয়ে দেবে না। তিনি কাজকে খুব ভালোবাসেন এবং যারা কাজ করে তাদেরকেও খুব ভালোবাসেন। তুই অবশ্যই ওনার সাথে কাজ করবি, ওনার আন্ডারে কাজ করবি এবং কখনো ওনাকে অসম্মান করবি না। মনে রাখবি, সে তোর আদর্শ। তিশা উপর নিচ মাথা নাড়িয়ে তার বাবাকে আশ্বস্ত করলো। চারিপাশে পাখির কিচিরমিচির আওয়াজ ভাসছে, মৃদু হাওয়া বইছে প্রকৃতিতে, মাঝে মাঝে মানুষের শোরগোলগুলোও কানে বাজছে। রেস্টুরেন্টের একটি ফাঁকা নীরব জায়গায় বসে রয়েছে রোজা। তার সামনে জবথব হয়ে গুটিয়ে রয়েছে সৌরভ, যে এখন মনে মনে বেঁচে থাকার জন্য প্রার্থনা করছে। গত 10 মিনিট ধরে রোজা তাকে এভাবেই বসিয়ে রেখেছে। রোজার হাতে কফির কাপ, সে খুব আরামসে কফি খাচ্ছে এবং বাইরের প্রকৃতি অনুভব করছে। সৌরভ একবার কফির দিকে তাকাচ্ছে, একবার রোজার দিকে তাকাচ্ছে। রোজা তাকেও কফি দিয়েছে, কিন্তু সৌরভের সাহস হচ্ছে না সেই কফিটা তুলে মুখে নেওয়ার। রোজা যখন চারপাশে প্রকৃতি দেখছিল, তখনই চোখ পড়ল একজোড়া দম্পতির ওপর, যারা রাস্তার পাশে দাঁড়িয়ে খুনসুটি ভরা ঝগড়া করছে। রোজা দূর থেকে দেখে যেটা বুঝলো, মেয়েটা হয়তো বা রাগ করেছে, যে কারণে ছেলেটা তার রাগ ভাঙানোর চেষ্টা করছে। মেয়েটা 2 হাত বুকে গুজে মুখ ফুলিয়ে রয়েছে এবং তার চারপাশে ঘুরপাক খাচ্ছে। একটি মিথ্যে বয়সী ছেলে, যার হাতে আবার 3টে টাটকা লাল গোলাপ ফুল, হয়তোবা গোলাপ ফুল দিয়েই রাগ ভাঙাতে চাচ্ছে। রোজার বেশ হাসি পেল দৃশ্যটা দেখে। ছেলে মেয়ে দুটোকে একসাথে বেশ কিউট দেখাচ্ছে। মেয়েটার বয়সই কম হবে, কিন্তু সেই অনুযায়ী ছেলেটার বয়স বেশি, ভালোই মানিয়েছে। নিজের হাসিটা আড়াল করতে আবারও ঠোঁটে কফির কাপ উঠিয়ে নিয়ে গোপনে মুচকি হাসল রোজা। এরপর সেভাবেই সৌরভের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল। রোজার একবার আচমকা তার দিকে তাকানোতে বেচারা সৌরভ একটা মেকি হাসি দেয়। রোজা এবার শক্ত কণ্ঠে বলে, কফিটা কি আমি আলমারিতে সাজিয়ে রাখার জন্য অর্ডার করেছি, নাকি এটা প্যাকিং করে তোমার প্রাণপ্রিয় বসের জন্য নিয়ে যাবে? রোজা সঙ্গে সঙ্গে 2 হাত নেড়ে বলল, খাচ্ছি খাচ্ছি। বলতে বলতেই সৌরভ কাপা হাতে তুলে নিল কফির কাপটা। রোজার দিকে একবার তাকিয়ে কফির কাপে ঠোঁট বসালো সৌরভ। বেশ ভালোই ঠান্ডা হয়ে গিয়েছে কফিটা, এখন কোল্ড কফি মনে হচ্ছে, কিন্তু টেস্টটা খারাপ না। রোজা সৌরভের থেকে চোখ সরিয়ে আবারও বাইরের দৃশ্যটার দিকে তাকালো। তবে এতক্ষণে সেই দম্পতির রাগ অভিমান গলে পানি হয়ে গেল। এখন শাড়ি পরিহিত মেয়েটি সেই ছেলেটিকে বাহু জড়িয়ে হেঁটে যাচ্ছে তাদের গন্তব্যে। রোজা এবারেও হাসলো, তবে এবারের হাসিটা তাচ্ছিল্যের। কোনো এক সময় সেও এভাবে শাড়ি পরে কারো বাহু জড়িয়ে রাস্তায় হেঁটেছিল যে। আজ 3 বছর হয়ে যাচ্ছে সে কোনো রকম শাড়ি তো দূরের কথা, মেয়েলি পোশাক পরাটাও ছেড়ে দিয়েছে। রোজা কফিতে চুমুক দিয়ে এবার সৌরভের উদ্দেশ্যে বলল, তোমার স্যারকে কি বলে এসেছো? সৌরভ মিনমিন করে বলল, স্যারকে বলেছি যে আমরা মাথা ব্যথা করছে, এই কারণে ডাক্তারের কাছে যাচ্ছি। রোজা এবারেও বাইরের দিকে তাকিয়ে বলল, ভালোই মিথ্যা বলেছো দেখছি। উন্নতি হয়েছে তোমার, আজকাল তুমি প্রতারণা করতেও শিখে গেছো। ভেরি গুড। সৌরভের চোয়াল ঝুলে পড়ল। রোজা তো নিজেই বলেছিল যে সে যেন আহমেদকে কিছু না বলে। এই কারণেই তো প্রাণের ভয়ে সৌরভ তার প্রাণপ্রিয় স্যারকে মিথ্যা বলে এখানে চলে এসেছে। এখন রোজা এভাবে পাল্টি মারল কেন? সৌরভের মনে পড়ল তার মনে থাকা প্রশ্নটার উত্তর অজানাই থাকবে, কিন্তু রোজা এবার নিজে থেকে আবার বলল, নিজের বসকে আগে সম্মান করবে সৌরভ। যতই যাই হোক না কেন, কখনোই নিজের লিডার বা বসকে মিথ্যা বলতে যেও না। একটা কথা মনে রাখবে, তাদের সাথে কখনো প্রতারণা, বিশ্বাসঘাতকতা নেই। যারা তোমাকে বিশ্বাস করে, ভরসা করে। রোজা একটু থেমে আবারও বলল, আমি তোমাকে ডেকেছি, হ্যাঁ, তোমার স্যারকে বলতে মানা করেছি যে তুমি আমার কাছে আসছো, কিন্তু তাই বলে এই না যে তুমি মিথ্যা কথা বলে আসবে। তোমাকে কৌশল অবলম্বন করতে হবে, তোমাকে কৌশল অবলম্বন করতে হতো। যেহেতু তুমি একেবারেই বলতে পারবে না তোমার স্যারকে, সেহেতু তোমার বলা উচিত ছিল যে স্যার, আমি আমার
আমি আমার একটা ব্যক্তিগত কাজে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা আমি আপনাকে বলতে পারবো না বলে দুঃখিত। সৌরভ এবার মনে মনে বলল, ম্যাম, আপনাকে এটা আমি কিভাবে বুঝাই? আপনি যদি স্যারকে এই সুরে প্রশ্নের উত্তর দেন তাহলে স্যার আপনাকে কিছুই করবে না, পারলে কোলে বসিয়ে রাখবে। কিন্তু আমি যদি এভাবে স্যারের প্রশ্নের পাল্টা ও এমন টেরা উত্তর দিই তাহলে স্যার আমার পিঠে চামড়া তুলে ডুগডুগি বাজাবে, এতে কোনো সন্দেহ নেই। মনের কথাগুলো মনে রেখেই মাথা নাড়িয়ে বসে রইল সৌরভ। একটু মিনমিন করে মনের মধ্যে এক সমুদ্র সাহস নিয়ে বলে উঠল, ম্যাম, আমি কি অজান্তেই কোনো ভুল করেছি? হঠাৎ করে এভাবে ডেকে পাঠালেন যে? রোজা এবার সৌরভের দিকে তাকিয়ে বলল, কেন ভয় পাচ্ছ? তুমি তোমার বসের থেকে আমাকে বেশি ভয় পাও সৌরভ। ইটস নট ফেয়ার, এটা ঠিক না। রোজা আবার বাঁকা হেসে বলল, আর তেমন কিছু করলে আমি তোমাকে এভাবে ডেকে পাঠাতাম না সৌরভ। নিজে গিয়ে তোমাকে ব্রাশ ফায়ার করতাম, এতক্ষণে উপরে বসে নিজের পাপ শূন্যের হিসাব করতে। সৌরভ একবার উপরের দিকে তাকিয়ে ঢোক গিলল। রোজা বলে উঠল, তুমি আমাকে একটু বেশি ভয় পাও সৌরভ, অথচ আমি আমার টিমের মেম্বারদের সাথে যেমন কঠোর করে কথা বলি তেমনভাবে তোমার সাথে কথা বলি না। আমার টিমেরও কেউ আমাকে এত ভয় পায় না। সৌরভ মনে মনে বলে উঠল, যেখানে আমার নিজের বস সাদ আহমেদ রহমান আপনাকে ভয় পায়, সেখানে আমি তো পিঁপড়া মাত্র। রোজা একটু থেমে আবারও বলল, আমাকে ভয় পাওয়ার দরকার নেই সৌরভ, প্রাপ্য সম্মানটা দিলেই হবে। নিজের বস বা নিজের লিডারের থেকে অন্য কাউকে বেশি সম্মান দেখাতে যেও না। আই এম নট ইয়োর বস অর লিডার। তোমার সবসময় উচিত সবার আগে তোমার বসকে সম্মান করা, তোমার বসের কথা মতো চলা। সৌরভ এবার তড়িঘড়ি করে বলে উঠল, ম্যাম, আমি তো স্যারকে অনেক বেশি সম্মান করি, স্যারকে অনেক শ্রদ্ধা করি, আবার ভয়ও পাই। তেমনি ম্যাম, আপনাকেও অনেক বেশি সম্মান করি, শ্রদ্ধা করি এবং নিজের ভুল কাজের জন্য আপনাকে ভয় পাই। তবে ম্যাম, স্যারকে আমি অনেক সম্মান করি। রোজা বলল। আমার থেকে কম। সৌরভ মাথা নামিয়ে ফেলল। রোজা আবার বলল, আমাকে বেশি ভয় পাবে না, তোমার স্যারকে ভয় পাবে। প্রথমত তুমি তোমার স্যারকে সব সময় সম্মান করবে, শ্রদ্ধা করবে, তার কথা মতো চলবে। এরপরে আমার, আর সবচেয়ে বড় কথা, নিজের স্যারের প্রতি সব সময় খেয়াল রাখবে, কারণ তোমার বসের একমাত্র নিরাপত্তার দায়িত্বটা কিন্তু তোমার। সৌরভ চমকে রোজার দিকে। এ কি শুনল সে? তাহলে কি রোজা আহমেদের জন্য টেনশন করে? আহমেদকে নিয়ে তারও দুশ্চিন্তা হয়? সৌরভ মনে মনে বেশ খুশি হলো। তার এক্ষুনি ইচ্ছে করছে দৌড়ে গিয়ে নিজের বসের কাছে খবরটা দিতে। সে অবশ্যই উৎফুল্লিত কণ্ঠে বলে উঠবে, স্যার, আপনার জন্য খুশির খবর। ম্যাম আপনার কথাও ভাবে, আপনার জন্য দুশ্চিন্তা করে। কথাটি শোনা মাত্রই আহমেদের অস্থির রিয়াকশনটা দেখার জন্যে সৌরভের মনটা আনচান করতে থাকলো। আহমেদ নিশ্চয়ই তখন তার সেই জনপ্রিয় রোম্যান্টিক গান ভালোবেসেছি আমি তোমায় গানটা গাওয়া শুরু করে দেয়। রোজা আবারও বলে উঠল, যদিও তোমার স্যার আপাতত মিডিয়া জগতে তেমন শত্রু নেই, তবে হতে কতক্ষণ। তোমার স্যার প্রত্যেক সিনেমাতে হিট গান দিচ্ছে, আবার প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে মিউজিক ভিডিও ছাড়ছে, যেটা মুহূর্তের মধ্যেই জনপ্রিয় হয়ে যায়। জিনিসটা আমার একদম পছন্দ হচ্ছে না। সৌরভ অবাক হয়ে বলল, কেন ম্যাম? স্যারের জনপ্রিয়তা বাড়ছে, আপনি তো খুশি হওয়ার কথা। রোজা এইবার সৌরভের দিকে তাকিয়ে বলল, তোমার স্যার যেভাবে হিট গান দিয়ে যাচ্ছে, তার সব সাফল্য দেখে কি অন্যান্য কণ্ঠশিল্পীরা হাত গুটিয়ে বসে বসে থাকবে? যত বেশি জনপ্রিয়তা হবে তত বেশি শত্রুর সংখ্যা বাড়বে। সৌরভ এবার বুঝতে পারল বিষয়টা। কথাটা মিথ্যে নয়, এমনিতেই আহমেদের 4 থেকে 5 জন প্রতিদ্বন্দ্বী রয়েছে। বোঝার ভঙ্গিতে সৌরভ মাথা নাড়িয়ে কফির কাপে চুমুক দিল। রোজা এবার কফির কাপ রেখে বলে উঠল, তাহলে কাজের কথায় আসি।
সৌরভ এবার নিজেও কফির কাপ রেখে নড়েচড়ে বসলো। রোজা এবার সৌরভের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার সুযোগ্য বসের ফ্ল্যাটের এক্সট্রা চাবিটা তোমার কাছেই তো থাকে, তাই না? সকালটা ছিল একেবারেই স্বাভাবিক। বেলা গড়িয়ে একটু রোদের আভা পাওয়া যাচ্ছে। আহমেদ তার প্রতিদিনের মতো গিটার হাতে স্টুডিওতে রওনা দেয়। সঙ্গীত তার জীবন, আর সেই জীবনকে আরো সুন্দর করে তোলার আশায় রেকর্ডিং নিয়ে ব্যস্ত সে। ফ্ল্যাটে তালা মেরে বেরোনোর আগে একবার পেছন ফিরে তাকায় নিস্তব্ধ ঘরের দিকে। আজ কেন জানি সৌরভ হঠাৎ করে কোনো কারণ ছাড়াই নিজের হোস্টেলে ফিরে গেল। এভাবে শুধু শুধু কাজ ফাঁকি দিয়ে ছুটি নেওয়ার মানুষ সৌরভ না, কিন্তু আজ কেন এমন করলো সেটাই ভেবে পাচ্ছে না আহমেদ। একটা দীর্ঘশ্বাস ফেলে আহমেদ তার পুরনো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল তার স্টুডিওর উদ্দেশ্যে। আমাদের আরেকটা চিন্তাও মাথায় ঘুরঘুর করছে। সে গতকাল রাত থেকে রোজাকে 1000 বার ফোন দিয়েছে, কিন্তু একবারও মেয়েটা তার কল তুলল না। 6-7টা মেসেজও পাঠিয়েছে আহমেদ, সেগুলোও রিপ্লাই দেয়নি, সেন্ড করে রেখে দিয়েছে। সম্প্রতি তো তাদের মধ্যে আর কোনো রকম ঝগড়া হয়নি, তাহলে কেন রোজা এমন করছে সেটাও ভেবে পাচ্ছে না আহমেদ। সকালবেলা রিয়াদকে কল করেছিল, কিন্তু রিয়াদও বলল সে কিছুই জানে না। এমনকি রোজা নাকি খুব ভোরবেলায় কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সিআইডি ব্যুরোতে বসে কাজ করছেন আকরাম চৌধুরী। একটু পরে আকরাম চৌধুরীর ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে মুচকি হেসে তিনি কলটা ধরলেন।